আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। সম্মানিত দর্শক, জুলাই আগস্ট বিপ্লবের যারা প্রধান অংশীজন, এই বাংলাদেশে যারা ছিলেন রাজনীতির ময়দানে, যারা এই আন্দোলনটি প্রমোট করেছেন, এই আন্দোলনটি পরিচালনা করেছেন এবং এই আন্দোলনের জন্য যথেষ্ট দুর্ভোগ দুর্দশার শিকার হয়েছেন, তারা মোরালে সবাই ফ্রাস্ট্রেটেড। অনেকে বিক্ষুব্ধ, অনেকে হতাশাগ্রস্ত এবং তারা মনে করছে যে তাদের যে স্বপ্ন, জুলাই আগস্ট বিপ্লবের যে স্বপ্ন, সেই স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেছে। অন্যদিকে যারা সরকারের যারা কর্তা ব্যক্তি, তাদের সঙ্গে জুলাই আগস্ট বিপ্লবের যারা লোকজন, তাদের স্পষ্ট মতদ্বৈততা দেখা দিচ্ছে। সরকারের বক্তব্য হলো যে আমরা 17 বছর 18 বছর ধরে অব্যাহতভাবে শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করে যাচ্ছি। আমাদের ত্যাগ, তিতিক্ষা, আমাদের জীবনের সব কিছু আমরা বিসর্জন দিয়েছি শেখ হাসিনার সেই পতনের জন্য। কাজেই এই যে সরকার সমর্থিত একজন সংসদ সদস্য, তার যে বক্তব্য কি, তারা 300 রান করেছে আর 6 বলে কত রান করে যেন সেই বিপ্লবীরা গোল দিয়েছে বা উইন করেছে, এরকম একটা কথাবার্তা। আমি আসলে ক্রিকেট এই ধরনের আকার ইঙ্গিতের কথাবার্তা খুব কম বুঝি। তো এই যে তিনি বক্তব্য দিলেন, স্পষ্টতভাবে তিনি যে বক্তব্য দিলেন, জনাব আন্দালিব রহমান পার্থ, তিনি মূলত বিএনপির কেউ নন, তিনি বিএনপির সহযোগী। নুরুল হক নুরু বা জুনায়েদ সাকি, তারা যেভাবে বিএনপির সহযোগী, একইভাবে জনাব পার্থ সহযোগী। কিন্তু অন্য সবার চাইতে পার্থর একটা গ্রহণযোগ্যতা ছিল। তার তারুণ্য, তার স্মার্টনেস, তার লেখাপড়া, তার বংশ, সব মিলিয়ে যারা বিপ্লবী তাদের কাছে তিনি সম্মান এবং শ্রদ্ধার পাত্র ছিলেন। কিন্তু যেই মুহূর্তে তিনি এই বক্তব্য দিলেন বিএনপির পক্ষে, এবং যেই মুহূর্তে তিনি যারা বিপ্লবী তাদেরকে কটাক্ষ করলেন, সঙ্গে সঙ্গে বিপ্লবীরা হই হই রই রই করে উঠল। সবাই এখন তাকে সেই ভুয়া ভুয়া বলা শুরু করলো এবং তার সমালোচনা করতে করতে এখন জনাব পার্থ যদি সেই আগের পার্থর কথা চিন্তা করেন, তাহলে তার অবস্থা এখন সেই আরেকজন একসময় সুপারস্টার ছিলেন আমাদের দেশে, মাহিবী চৌধুরী। তো মাহিবী চৌধুরীর পর্যায়ে তিনি চলে গেছেন। এর কারণটা হলো যে এই এখনো পর্যন্ত জনমত, তারপরে আন্দোলনের মাঠ এবং প্রশাসনের যে গুরুত্বপূর্ণ যে জায়গাগুলো, এগুলো জামাত এবং এনসিপির প্রভাবে আছে। এখন পর্যন্ত সোশ্যাল মিডিয়াতে যে ডমিনেটিং পাওয়ার, সেই ডমিনেটিং পাওয়ারটা জামাত এনসিপির হাতে আছে। এখনো পর্যন্ত জুলাই আগস্ট বিপ্লবের যে স্পিড এবং স্পিড, যে গতি, সেই গতি জামাত এবং এনসিপির হাতে আছে। ফলে জামাতের একজন শিশির মনির, জামাতের একজন অ্যাডভোকেট শাহরিয়ার, ব্যারিস্টার শাহরিয়ার, কিংবা এবি পার্টির ফুয়াদ, হাসনাত, সার্জিস, নাসিরউদ্দিন পাটোয়ারি, তারা যে অথরিটি নিয়ে কথা বলতে পারে, আক্তার যে অথরিটি নিয়ে কথা বলতে পারে, তারা যে বডি ল্যাঙ্গুয়েজ শো করতে পারে, তার সামনে দাঁড়ানোর মতো যে মোরাল ক্যারেজ, সাহস, শক্তি এখনও সরকারি দলের কারোর মধ্যে নেই। নট ইভেন সালাউদ্দিন সাহেব, নট ইভেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যদি সেই পার্লামেন্টের মধ্যে সেই এনসিপির কেউ বলে, নাহিদ ইসলাম একটা হুঙ্কার ছাড়ে, আমি কার খালুরে, মুই কি হনুরে, এই সমস্ত কথা যদি বলে, বিএনপির লোক ওইভাবে আঙ্গুল উঁচিয়ে আওয়ামী লীগের মতো চোপ বেয়াদব, এত বড় কথা বললি 32টা দাঁত খুলে ফেলবো, কিংবা পুলিশ পাঠিয়ে তোকে আজকে ধরে ফেলবো, আজকে জেলে পড়বো, ওই অবস্থা বাংলাদেশে এখন
নেই। এগুলো বাস্তব অবস্থা। ফলে কি হলো যে বিএনপি তার পায়ের নিচের যে মাটি সেটা শক্ত না করে, তারপর নিজেদের অবস্থা সুসংহত না করে, জনমত তাদের পক্ষে না নিয়ে এবং দেশে দৃশ্যমান কল্যাণকর জনকল্যাণকর কিছু না করে তারা এমন কতগুলো মৌলিক বিষয়ে হাত দিয়েছেন এবং মৌলিক বিষয়ে ঝুঁকি নিয়েছেন যা কিনা পুরো রাজনীতিকে এলোমেলো করে দিয়েছে। তার মধ্যে প্রথমত জুলাই সনদ, দ্বিতীয়ত ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তাদের যে সমঝোতা হয়েছিল, আমরা যেটা আন্দাজ করি ডক্টর মোহাম্মদ ইউনূসকে সেই রাষ্ট্রপতি বানানো, রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি করা, জুলাই সনদ পাশ করা, এরপর কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি করে সংবিধান সংস্কার করা, প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানো, এই বিষয়গুলো ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সমঝোতা হয়েছিল বলে আমরা অনুমান করি লন্ডন বৈঠকে। আর সেটার উপরে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার যারা লোকজন 100% ভরসা করেছিলেন। ভরসা করে তারা তড়িঘড়ি করে নির্বাচনের পথে গেছেন। কিন্তু যেই সময়টিতে নির্বাচন হয়েছে ফেব্রুয়ারি মাস পর্যন্ত, এমনকি নির্বাচনের যে ফলাফল যেদিন ডক্টর মোহাম্মদ ইউনূস ঘোষণা করলেন সেই দিন পর্যন্ত রাষ্ট্রশক্তি এতটা ডক্টর ইউনূসের নিয়ন্ত্রণাধীন ছিল। এবং যেদিন নির্বাচন হয় সেই দিন রাত্রি অবধি সারা বাংলাদেশে জামাত এবং এনসিপির যে দাপট ছিল, তারা যদি নির্বাচনের ফলাফল প্রকাশ না করত এবং যে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের কথা বলা হচ্ছে সেই ইঞ্জিনিয়ারিং করে যদি বলা হতো এনসিপি এবং জামাত 212টি সিট পেয়েছে, আমার কাছে মনে হচ্ছে না যে বিএনপি কার্যকরভাবে খুব বড় কিছু করতে পারত। ইউনূস জমানাতে তাদের সবচেয়ে বড় যে শোডাউন সেটা ছিল ইশরাককে মেয়র পদে বসানোর জন্য যমুনা ঘেরাও করা। ওটা যেভাবে ফ্লপ করেছে, একইভাবে যদি জামাত এবং এনসিপি তারা তাদের যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং সেটা যদি তারা এই বিএনপি যে সিটগুলো পেয়েছে সেগুলো তাদের দিকে নিত এবং সেটা সম্ভব ছিল এবং এটা ইচ্ছা করলে ডক্টর মোহাম্মদ ইউনূস সেটা করতে পারতেন। ডক্টর মোহাম্মদ ইউনূস যদি বোঝার চেষ্টা করেন, ডক্টর মোহাম্মদ ইউনূস যদি আক্তারকে পাশ করিয়ে আনতে পারে, ডক্টর মোহাম্মদ ইউনূস যদি সেই মাসুদ, যাকে বলা হয় মংলা মাসুদ, তাকে পাশ করিয়ে আনতে পারে, নাহিদকে পাশ করিয়ে আনতে পারে, তাহলে বাকি জিনিসগুলো সে যদি মানে অনেকে যেহেতু গুলশানের যে তারেক রহমান সাহেবের যে সিট, এই সিট নিয়ে মানুষ যে কথাবার্তা বলছে সেগুলো শোনা যায় না, কানে তুলা দিতে হয়। তাহলে এখানে যা কিছু হয়েছে এই সব কিছু আসলে জামাত এনসিপির পক্ষে যেতে পারতো, যেটা ডক্টর মোহাম্মদ ইউনূসের কারণে যায়নি। তো সেই ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার যারা লোকজন রয়েছেন তাদের তো একটা কনসিডারেশন ছিল, এক্সপেকটেশন ছিল, সেই এক্সপেকটেশনটা পূর্ণ হয়নি এবং আগামীতে হবে না। আমি একেবারে যেদিন সরকার শপথ নিল সেদিন কিন্তু বলেছিলাম যে রাজনীতিতে কথা রাখতে হয় এবং যে শর্তগুলো দিয়ে, যে কথা দিয়ে, যে সমঝোতার ভিত্তিতে এই নির্বাচনটি হলো এবং এনসিপি এবং জামাতকে যেভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস সমুদ্রে ভাসিয়ে দিয়ে তারেক রহমান সাহেবের দিকে ঝুঁকে গেলেন, সেক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে আশ্বাসগুলো, প্রশ্বাসগুলো, বক্তব্যগুলো আনকন্ডিশনালি বিএনপির মান্য করা উচিত ছিল, যেটি এখন বিএনপি ইচ্ছা করলে সেটি পারবে না। ফলে এখান থেকে যে ফ্রাস্ট্রেশন শুরু হলো, ঠিক আপনি ইরান এবং যে ইসরায়েলের যে যুদ্ধ, এই যুদ্ধ কিন্তু হতো না। আমেরিকা এবং ইরান একটা পরমাণু চুক্তি করে ফেলেছিল, অসাধারণ একটি চুক্তি করে ফেলেছিল বারাক ওবামার আমলে। পরবর্তীতে যখন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এলেন, এসে সেই পরমাণু চুক্তিটিকে তিনি বাতিল করে দিলেন। ওই যে সমস্যাটা তৈরি হলো, আজকে এমন একটা যুদ্ধ, যে যুদ্ধে এখন যদি ডোনাল্ড ট্রাম্পের প্রাণ যায়, নেতানিয়াহু মারা যায়, আমেরিকা ভেঙে টুকরো টুকরো হয়ে যায় এবং আমেরিকা আলটিমেটলি যা হারিয়েছে এটা আর কোনোদিন ফিরে পাবে না। তো দেখেন, ওই যে একটা কমিটমেন্ট, সেই কমিটমেন্ট থেকে ফিরে আসার কারণে, তো রাজনীতিতে যখন চুক্তি হয়, কমিটমেন্ট হয়,
ওটা রক্ষা করতে হয়। যুদ্ধের ময়দানে ধরেন, এই যে দেখেন একটা এত বড় একটা যুদ্ধ হচ্ছে, হঠাৎ করে সেই যুদ্ধ বন্ধ করে দুই পক্ষ, আমেরিকার ভাইস প্রেসিডেন্ট দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি, আর সেই যাকে বলা হয় ইরানের ৩ নম্বর গুরুত্বপূর্ণ ব্যক্তি, প্রেসিডেন্টের পরে যিনি গুরুত্বপূর্ণ ব্যক্তি তিনি হলেন পার্লামেন্টের স্পিকার, তিনি ইসলামাবাদে এসছেন সমঝোতার জন্য। তো এই হলো রাজনীতিতে সমঝোতা। সমঝোতা ছাড়া আসলে কখনো কোনো কিছু হয় না। প্রচণ্ড বিরোধিতা ছিল ইংল্যান্ডের সঙ্গে, আমেরিকার সঙ্গে রাশিয়ার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, কিন্তু হিটলারের বিরুদ্ধে তারা পারছিল না। না পারার কারণে স্ট্যালিনের সঙ্গে তাদের বন্ধুত্ব করতে হয়েছিল। এই রাজনীতিতে যে এলোমেলো একটা অবস্থা চলছিল, সেই এলোমেলো অবস্থার মধ্যে হঠাৎ করে যখন বিএনপির সঙ্গে ডক্টর ইউনূসের একটা সমঝোতা হলো, সেই সমঝোতার জায়গাতে বিএনপি ডক্টর ইউনূসের সঙ্গে কথা দিয়ে কথা রাখেনি। ইউনূসের অনেক ত্রুটি, অনেক ভুল। ইউনূস যদি প্রেসিডেন্ট হতো, তার ক্ষমতা বাড়তো, তার বিরুদ্ধে আবার আমাদের আন্দোলন করতে হতো, সেটা হলো আলাদা। কিন্তু এই যে বিএনপি ইউনূসের সঙ্গে যে সমঝোতা হয়েছে, সেই সমঝোতা যদি তারা রক্ষা না করে, এটার ফলে যে নতুন সমস্যা তৈরি হবে, সেই সমস্যাটা ইউনূস ক্ষমতায় বসলে যে সমস্যা হতো তার সাথে ১০০ গুণ বেশি সমস্যা হবে। কি সমস্যা? এই সরকারের প্রতি যে সফট পাওয়ারগুলো, তাদের যে গ্রিন সিগন্যাল ছিল, আমেরিকা, আমাদের ব্যবসায়ী সমাজ, ডিপ স্টেট, ভারত, পাকিস্তান, চীন, এই অল্প সময়ের মধ্যে আপনি দেখেন তো তাদের সমস্যা, মানে তাদের সেই সমর্থনগুলো আছে কি না। নাম্বার ওয়ান। নাম্বার টু হলো, এই সরকারের প্রতি যে কোঅপারেশন করতে চেয়েছিল জামাত এবং এনসিপি, তার একটাও এখন নাই। বরং এখন এনসিপি এবং জামাত যে কাজটি করছে, তারা হলো শেখ হাসিনা এবং আওয়ামী লীগের চাইতেও বিএনপিকে এখন ভয়ঙ্কর মনে করছে। এবং তারা মনে করছে যে যেভাবে শেখ হাসিনা জামাতের উপর চড়াও হয়েছিল, তার চাইতে মানে যদি হাঙ্কি পাঙ্কি ভুং ভাং জামাত করে, তার সাথে অনেক বেশি নিষ্ঠুরতা নিয়ে রাষ্ট্রশক্তিকে এদের বিরুদ্ধে ব্যবহার করা হবে। জামাতের অফিসে তালা লাগানো হয়েছিল, জামাতকে এক্সিকিউটিভ অর্ডার দিয়ে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছিল, কিন্তু দল হিসেবে জামাতকে বিচারের মুখোমুখি করেনি শেখ হাসিনা, দল হিসেবে জামাতকে নিষিদ্ধ করেনি, কিন্তু আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ করেছে। এবং আওয়ামী লীগ এখন যুদ্ধ অপরাধীদের বিচারে বা মানবতা বিরোধী বিচারে, অপরাধের বিচারে তাদেরকে বিচার করা হবে। তো আওয়ামী লীগের মতো একটা বিরোধী বড় দলকে, ঐতিহ্যবাহী দলকে বিএনপি যদি এই পর্যায়ে নিয়ে যেতে পারে, জামাত কোন ড্যাশ, জামাতকে তারা কী করতে পারে? জামাতকে এটা বোঝে না। ফলে জামাত বাসর রাতে বিড়াল মারার যে পরিকল্পনা নিয়েছে, সেই পরিকল্পনার অংশ হিসেবে সে তার তরুণ তুর্কি যারা আছে তাদেরকে খেপিয়ে তুলছে। জামাতের যে অংশটি ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে যাদের দহরমরম্ব সম্পর্ক ছিল, তাদের সবার বিরুদ্ধে তারা এখন উঠে পড়ে লাগছে। তারা এখন আসিফ নজরুলের বিচার চাচ্ছে। যখনই আসিফ নজরুলকে গ্রেপ্তার করা হবে, রেজওয়ানাকে গ্রেপ্তার করা হবে, তারপরে সেই জ্বালানি উপদেষ্টা ছিল তাকে গ্রেপ্তার করা হবে, তারপর অন্যান্য যারা আছে, মূলত জ্বালানি উপদেষ্টা ফাইজুল কবির খান, তারপরে সাদা চুলের আদিলুর রহমান শুভ্র, সৈয়দা রেজানা হাসান, আসিফ নজরুল, তারপরে ব্রিগেডিয়ার সাখাওয়াত, এই তো এই কজনের কি হলো, এই কজন মূলত এখানে অনেক গুপ্ত বিষয়ের সঙ্গে তারা জড়িত। এই লোকগুলোকে যদি জনমত তৈরি করে ফেলা হয়েছে এদের বিরুদ্ধে, এখন এদেরকে বিচারের আওতায় আনার সময়ের ব্যাপার। দেশের পত্রপত্রিকা, সামাজিক মাধ্যম, রাজনৈতিক অঙ্গন এদের বিরুদ্ধে কথাবার্তা বলছে, এবং জামাত এনসিপি সরাসরি কথা বলছে। আর এরা যদি যাকে বলা হয় গ্রেপ্তার বরণ করেন, মামলা মোকদ্দমার মধ্যে পড়েন, বিব্রতকর অবস্থার মধ্যে পড়েন, রাস্তায় বেরোতে না পারেন, তাহলে ওই যে ডিপ স্টেটের যে কানেক্টিভিটিটা ছিল, সেই কানেক্টিভিটিটা রীতিমতো বুমেরাং হয়ে যাবে, যেটি সরকার সামাল দিতে পারবে না। এবং এই কাজটি করা হচ্ছে অসম্ভব রকম ম্যাটিকুলার ডিজাইনের আন্ডারে। আগে যে কাজটি হতো আমেরিকান লবির মাধ্যমে, এখন সেই কাজটি আফগানিস্তান, পাকিস্তান, ইরান,
তুরস্ক, চীন এই ডিপ স্টেটের পলিসির মধ্যে চলে আসবে। এবং সেখানে এই যে যারা তরুণ, তারা নির্বাচনের পর বেশ কয়েকদিন একটু চুপচাপ ছিলেন। আমি যে নামগুলো বললাম, ব্যারিস্টার ফুয়াদ, তারপরে এনসিপির যে সকল নেতৃবৃন্দ রয়েছেন, জামাতের যারা ছিলেন, তারা মোটামুটি মাসখানেক একদম চুপচাপ ছিলেন। কিন্তু এখন এই গত 15 দিন ধরে তারা আগের চাইতে আরও বেশি স্পিড নিয়ে কথা বলছে। শেখ হাসিনাকে তারা যে ভাষায় গালাগাল করছে, তার চেয়ে আরও বেশি সালাউদ্দিন সাহেবকে, তারপরে তারেক রহমান সাহেবকে, অন্যান্য মন্ত্রীদেরকে গালাগাল করছে। তারা আইনমন্ত্রীকে, বর্তমান আইনমন্ত্রীকে অকথ্য ভাষায় গালাগাল করছে, অ্যাটর্নি জেনারেলকে গালাগাল করছে। ইট মিনস এই যে বিপ্লবের যারা অংশীজন, তাদের ফ্রাস্ট্রেশন এখন চরমে। 2 নম্বর হলো যে গত 17 মাসে কোনো বিপ্লবী, জুলাই আগস্টের বিপ্লবী, তাদের 2-1 জনের বিরুদ্ধে বা তাদের পার্সোনাল স্টাফদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আসছে। কিন্তু যদি গত 17 মাসে বিএনপির নেতা কর্মীদের বিরুদ্ধে যে অভিযোগগুলো জমা হয়েছে, যেভাবে পাবলিক পারসেপশন শুরু হয়েছে, পথে ঘাটে মাঠে যেভাবে চাঁদাবাজি নিয়ে কথাবার্তা হচ্ছে, এইগুলো আবার যদি সামনে লাইমলাইটে আসে, এবং আনা হয়ে গেছে, লাইমলাইটে আনার ফলে কি হলো, ওই যে এনসিপির যে সমস্ত লোকদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা হতো বা চাঁদাবাজির কথাবার্তা হতো, এগুলো সব ভুলে যাবে মানুষ। আর সরকার যদি চেষ্টা করে যে আবার এদেরকে ডিবি অফিসে নেবে, আবার এদেরকে ছ্যাঁকা দেবে, এটা কোনো অবস্থাতেই সম্ভব হবে না। ফলে কি হলো, এই যে পহেলা বৈশাখ সামনে আসছে, পহেলা বৈশাখের পরেই আপনি দেখবেন এই পহেলা বৈশাখকে কেন্দ্র করে বিরোধী দলের যে বিভিন্ন সফট পাওয়ার আছে, বিভিন্ন গুপ্ত শক্তি আছে, তারা অসংখ্য ভোজের আয়োজন করেছে, মিটিংয়ের আয়োজন করেছে, টেলিভিশন, মিডিয়া থেকে শুরু করে সব জায়গাতে তাদের পাবলিক রিলেশন চলছে। এই যে জুলাই আগস্টের যারা বিপ্লবী, তারা বাড়ি বাড়ি ছুটে চলছে। এই সমাজের যারা ইনফ্লুয়েন্সিয়াল যারা লোকজন, যারা একসময় গত 17 বছর ধরে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেছে, তারেক রহমান সাহেবকে সম্মানিত করেছে, বিএনপি চেয়েছে বিএনপি ক্ষমতায় আসুক, তারা এখন সরাসরি বিএনপির বিরুদ্ধে কথা বলছে। আপনি নুরুল কবির সাহেবের মতো মানুষ কি কথা বলছে বিএনপির বিরুদ্ধে, আপনি চিন্তা করেন। আসিফ নজরুল বিএনপির পক্ষে কথা বলবে? তাদের কি একটা ভ্যালু নেই? আপনি তাকে জেলে নেন, কিন্তু আসিফ নজরুলই। এই যে একটা জটিল অবস্থা তৈরি করা হয়ে গেছে, প্রথম আলো, ডেইলি স্টার কোনো অবস্থাতেই ডক্টর মোহাম্মদ ইউনূসকে ছেড়ে, এনসিপিকে ছেড়ে, তারা কোনো অবস্থাতেই মার্কিন ডিপ স্টেটকে ছেড়ে তারেক রহমান সাহেবের পক্ষে যাবে না। এবং তারা কী কাজগুলো করবে? খুব সুকৌশলে একটা ছোট ফটো কার্ড ছেড়ে দেবে, একটা প্রশ্ন ছেড়ে দেবে, একটা ছবি ছেড়ে দেবে। ওই একটা ছবি আপনি 1000টা কামান দিয়েও আপনি সেটা মোকাবেলা করতে পারবেন না। ফলে কি হলো, রাজনীতি মারাত্মক জটিল হয়ে পড়ছে। এবং সম্ভবত এই যে যারা জুলাই আগস্ট বিপ্লবের যারা নেতৃবৃন্দ, তারা যে আরেকটি বিপ্লব, আরেকটি অসম্পূর্ণ বিপ্লব, আরেকটি অভ্যুত্থানের যে হুমকি দিচ্ছে, সরকারের যদি ন্যূনতম বোধ থাকে, তাদের উচিত এই বিষয়গুলো নিষ্পত্তি করা, কোনো রকম চালাকি না করা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।